সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। সরকারি দলের জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন না করার ভয়ঙ্কর ইচ্ছা। সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে? এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। ঢাকা রাজধানী বায়তুল মোকাররমে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এক দলের আধিপত্য আছে বলে সবকিছু নিরঙ্কুশভাবে গ্রহণ করতে হবে তা যদি হয় তাহলে তো সংসদের প্রয়োজন নেই। একদিকে বর্তমান সরকার শক্ত করে আঁকড়ে ধরে বসে আছে পুরনো সেই সংবিধানের দোহায়, আর অন্যদিকে বিরোধী দলগুলো অনড় অবস্থানে আছে সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। এই দুই বিপরীত অবস্থানের ক্লাশ বা সংঘর্ষ এখন আক্ষরিক অর্থেই চরম পর্যায়ে পৌঁছে গেছে। সংসদের ভেতরের আলোচনা বা টেবিলের রাজনীতি যে পুরোপুরি রানালক বা অচল অবস্থায় রূপ নিয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো জাতীয় সংসদ থেকে জামাত ও এনসিপির ঐতিহাসিক সেই ওয়াকআউট। দর্শক, শুধু সংসদ থেকে বেরিয়ে আসাই নয়, বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত কড়া ভাষায় ঘোষণা দিয়েছেন আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। কারণ এই সংবিধান সংস্কারের জন্যই তো গণভোট হয়েছে, আর সেই গণভোটের প্রত্যাশা যদি সরকারি দল বাস্তবায়ন না করে তাহলে এখন আমাদের রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অর্থাৎ সংসদের এসি রুমের তর্ক বিতর্ক শেষ, এবার ফয়সালা হবে রাজপথে। কিন্তু দর্শক, সংসদে আসলে কি ঘটেছিল? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে টানা 2 ঘন্টা আলোচনা হলো, কিন্তু দিন শেষে স্পিকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত বা সমাধান এলো না। অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের কোনো রূপরেখা স্পিকার প্রদান করেননি। এই পরিস্থিতিটাকে বলা যায় রাজনৈতিক অচল অবস্থা। বিষয়টা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন, একটা বড় মোড়ে চারদিক থেকে গাড়ি এসে জ্যাম লেগে গেছে, কোনো ড্রাইভারও 1 ইঞ্চি ছাড় দিতে রাজি নয়। এই জ্যাম খোলার কোনো উপায় যখন থাকে না তখন তাকেই বলে ডেডলক। আর কেউ যখন এইভাবে ছাড় দিতে রাজি নয় তখন সেই ট্রাফিক জ্যাম থেকে পরিত্রাণেরও আর কোনো উপায় নেই। অর্থাৎ এটি হলো ডেডলক অবস্থা। আর বর্তমান সংবিধান সংস্কারের বিষয়টি এই ডেডলক অবস্থায় রয়েছে। ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বুঝে গেছেন সংসদের ভেতরের এই জ্যাম আর খোলার নয়, সরকারের কোনো প্রকার সদিচ্ছা নেই এই জট ছাড়ানোর। আর যখন আলোচনার দরজা বন্ধ হয়ে যায় তখন সাধারণ মানুষের দাবি আদায়ের একটাই পথ খোলা থাকে, সেটি হলো রাজপথ। যে কারণেই তিনি ঘোষণা দিয়েছেন যে যেহেতু সংসদে জনগণের অভিপ্রায় মূল্য পায়নি, তাই রাজপথেই এর চূড়ান্ত ফয়সালা হবে। জামাত এবং এনসিপি এতটা আত্মবিশ্বাসের সাথে আন্দোলনের ডাক দিচ্ছে কেন? কারণ তাদের পেছনে দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন রয়েছে। গণভোটের দেশের প্রায় 70% মানুষ জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি হলো পপুলার সভরেন্টি, অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব। এর সোজা অর্থ হলো একটি রাষ্ট্রের আসল মালিক হলো রাষ্ট্রের সাধারণ জনগণ। সংসদ সদস্য বা মন্ত্রীরা হলেন স্রেফ জনগণের নিয়োগ দেয়া ম্যানেজার। এখন 70% মালিক যদি গণভোটের মাধ্যমে কোনো কাজের নির্দেশ দেয় আর ম্যানেজাররা যদি সংবিধানের নিয়মের দোহাই দিয়ে সেই কাজ করতে অস্বীকার করে, তখন কি হবে? মালিক তো তার অধিকার বুঝে নিতে রাস্তায় নামবেই। বিরোধী দল মূলত এই জনগণের সার্বভৌমত্ব রক্ষার জন্যই রাজপথে নামার প্রতিশ্রুতি দিচ্ছে। তারা প্রমাণ করতে চাইছে গুটি কয়েক এমপির চেয়ে কোটি কোটি সাধারণ মানুষের রায়ের ওজন অনেক বেশি। প্রিয় দর্শক, এবার আসল কথায় আসা যাক। সরকার কেন এই গণভোটের রায় মানতে চাইছে না? তাদের অসুবিধাটা আসলে কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা এর চমৎকার এবং যৌক্তিক কিছু কারণ বের করেছেন। প্রথমত, নির্বাচন ব্যবস্থা। জুলাই সনদে বলা আছে মোট ভোটের আনুপাতিক হারে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্রবিজ্ঞানে এটাকে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব। বাংলাদেশের পুরনো নিয়ম অনুযায়ী যে দল বেশি আসন পায় তারাই ক্ষমতার একচ্ছত্র অধিপত্য হয়ে বসে। কিন্তু আনুপাতিক নিয়মে একটি দল সারা দেশে ঠিক যত শতাংশ ভোট পাবে, সংসদে ঠিক তত শতাংশ আসনই পাবে। অর্থাৎ এই নিয়মটি শুধু সংসদের উচ্চকক্ষের মধ্যে প্রতিফলিত হবে। এর মাধ্যমে একটি দলের রাতারাতি স্বৈরাচার হয়ে ওঠা প্রায় অসম্ভব। বিশ্লেষকদের মতে সরকার এই আনুপাতিক নিয়মটিকে ভয় পাচ্ছে, কারণ তারা চাইছে পুরনো স্টাইলেই দেশ চালাতে, যাতে ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখা যায়। বিশ্লেষকদের তুলে ধরা দ্বিতীয় কারণটি আরো বেশি গুরুত্বপূর্ণ। জুলাই সনদে স্পষ্টভাবে বলা রয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক, মানবাধিকার কমিশন, মহাহিসাবরক্ষক নির্বাচন কমিশন ও হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ হবে একটি সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র কমিশনের মাধ্যমে। আইন ও প্রশাসনের ভাষায় এটাকে বলা যায় প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। বিষয়টা একটা ফুটবল ম্যাচের মতো চিন্তা করুন। মাঠের রেফারি যদি কোনো একটা নির্দিষ্ট দলের কোনো লোকের হয়, তবে কি সেই খেলা কখনো ফেয়ার হবে?
অবশ্যই না। রাষ্ট্রের দুদক, পুলিশ ও নির্বাচন কমিশন হলো সেই রাষ্ট্রের রেফারির মতো। বিরোধী দলের দাবি অনুযায়ী জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তবে এইসব পোস্টে সরকার তাদের দলীয় নেতাকর্মীদের ঢোকাতে পারবে না, অর্থাৎ তাদের দলের আস্থাভাজন লোকদেরকে নিয়োগ দিতে পারবে না। আর এর ফলে এই প্রতিষ্ঠানগুলো জনগণের হয়ে কাজ করতে বাধ্য হবে। তৃতীয় বিষয়টা এবং সবচেয়ে যুগান্তকারী প্রস্তাবটি হলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য নিয়ে আসা। প্রস্তাবে বলা হয়েছে কোনো ব্যক্তি একই সাথে দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, অর্থাৎ একই ব্যক্তি রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হবেন না, যেমনটি হয়েছিল শেখ হাসিনা। সব দিক বিবেচনা করে দেখা গেল যে যুক্তির মাধ্যমে বা সংসদের নিয়মকানুন দিয়ে মানুষের এই যৌক্তিক দাবিগুলো আদায় করা যাচ্ছে না। তখন ডক্টর শফিকুর রহমান বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন আন্দোলনের বিষয়ে 11টি দলের জোট খুব দ্রুত বসে সিদ্ধান্ত নেবে। রাজনীতিতে এই ধরনের পদক্ষেপকে বলা হয় এক্সট্রা পার্লামেন্টারি অপোজিশন, অর্থাৎ সংসদ বহির্ভূত বিরোধী দলীয় রাজনীতি। যখন কোনো দেশের সংসদ সাধারণ মানুষের কথা শোনার বদলে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের স্বার্থ রক্ষার হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখন বিরোধী দলগুলো সংসদের বাইরে রাস্তায় নেমে জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অত্যন্ত কার্যকর অংশ। 11 দলের এই জোটবদ্ধ হওয়া প্রমাণ করেছে যে দেশ একটি বৃহত্তর গণজামায়াত বা ব্যাপক জনসম্পৃক্ততার দিকে এগুচ্ছে। তাহলে দর্শক, একদিকে সরকারের পুরনো সংবিধানের দোহাই এবং ক্ষমতা ধরে রাখার চেষ্টা, আর অন্যদিকে জামায়াত এবং এনসিপির নেতৃত্বে 70% মানুষের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথের এই নতুন লড়াইয়ের ব্লুপ্রিন্ট এখন জনগণের সামনে পরিষ্কার। একটি সুন্দর ও বৈষম্যহীন দেশ গড়ার যে অপূর্ব সুযোগ তৈরি হয়েছিল তা ব্যাহত করার বিরুদ্ধেই এই আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্মানিত দর্শক, আপনার কি মনে হয় ডক্টর শফিকুর রহমানের এই ডাকে জনগণ কি আসলেই সাড়া দিবে? এনসিপি এবং জামায়াত মিলে কি বাংলাদেশের আরো একটি বড় পরিবর্তনের রূপকার হতে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনি রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।